প্রভাত। যামিনী রায় ছিলেন একজন বাঙালি চিত্রশিল্পী। তিনি বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র শিল্পকে বিশ্বনন্দিত করে তোলেন। তিনি নিজে পটুয়া না হলেও নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতেই তিনি পছন্দ করতেন। বিদেশি ভাবধারার প্রথম দিকে ছবি আঁকলেও পরবর্তীতে সম্পূর্ণ দেশীয় তথা গ্রাম বাংলার প্রতিরূপ তাঁর ছবিতে ফুটে উঠেছে। নিজস্ব বৈশিষ্ট্য ও স্বকীয়তার লক্ষ্যে তিনি লোক ও নৃগোষ্ঠীর সংস্কৃতি বেছে নেন। নিজস্ব বাঙালি সংস্কৃতি ও ভাবধারার জন্য তিনি গর্বিত ছিলেন। তিনি বহুবার বিদেশ থেকে আমন্ত্রণ পেয়েও কখনো বিদেশে যাননি। বাংলার লোকজ পুতুল, শিশু, গ্রাম বাংলার সরল মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের চিত্র ইত্যাদি তিনি তার ছবির ফর্ম হিসেবে গ্রহণ করেন। ১৯৫৪ সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। এছাড়াও ললিত কলা একাডেমি পুরস্কার পান ১৯৫৫ সালে। যামিনী রায় জন্মগ্রহণ করেন ১৮৮৭ সালের ১১ই এপ্রিল। বাংলা সঙ্গীত জগতের এক কিংবদন্তি ভারতীয় বাঙালি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক অনুপম ঘটকের আজ জন্মদিন। বাংলা চলচ্চিত্রেও সুরারোপ করে খ্যাতি অর্জন করেছেন তিনি। তিনি ১৯৫৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র অগ্নিপরীক্ষায় অসামান্যভাবে ডিমিনিজড কর্ড ব্যবহার করে বিশেষ পরিচিতি লাভ করেন এবং নিজস্বতা প্রমাণ করেন। ১৯৩৯ সালে মাত্র ১৯ বছর বয়সে রেডিওতে গান গাওয়ার সুযোগ পান। অনুপম ঘটক বাংলা গানে সুরারোপে এক নিজস্ব ঘরানা নিয়ে এসেছিলেন। অজস্র বাংলা গান তার সুরে আজও অমর। অনুপম ঘটক জন্মগ্রহণ করেন ১৯১১ সালের ১১ই এপ্রিল। প্রতি বছর ৭ থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত জাতীয় তাঁত সপ্তাহ পালিত হয়, যা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং হস্তচালিত বস্ত্রশিল্পের প্রতি সম্মান জানানোর জন্যে একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে বিভিন্ন তাঁত প্রদর্শনী, কর্মশালা এবং উৎসবের আয়োজন করা হয়। এর উদ্দেশ্য হস্তচালিত বস্ত্রশিল্পের প্রচার ও প্রসার করা, তাঁত শিল্পীদের কাজের স্বীকৃতি দেওয়া, ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পকে বাঁচিয়ে রাখা, দেশীয় ও আন্তর্জাতিক স্তরে তাঁত পণ্যের প্রতি আগ্রহ তৈরি করা। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ এপ্রিল মাসের চিঠির বিষয় টাচ স্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। এ নিয়ে চিঠি লিখেছেন মলয় কুমার বিশ্বাস, ২৭ আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। বর্ষবিদায়ের সঙ্গে সঙ্গে তোমার বিষয় নির্বাচন অত্যন্ত সময়োপযোগী। সামনের বছর কেমন যাবে, কি কি হতে পারে, কোন মাসে, আচার অনুষ্ঠান, এইসবের নির্ঘণ্ট গণনার প্রয়োজন একখানি পঞ্জিকার। বর্তমানে মুঠোফোনের দৌলতে আমরা এতটাই নিমজ্জিত যে মাথা তুলে আকাশের দিকে তাকানোর ফুরসত আমাদের হয় না। সন্ধ্যাকালে জ্বলজ্বল করে আকাশে শুকতারা, অথবা রাতের বেলায় মাথার উপরে বিরাজমান বৃহস্পতি স্বচক্ষে আমাদের কাউকে দেখা হয় না। মুঠোফোনের ক্ষণিকের আকর্ষণ গোটা দিনের একটা বড় অংশ অধিকার করায় অন্য কাজ থেকে আমরা বিরত থাকি। কিন্তু দৈনন্দিন জীবনের আনুষ্ঠানিকতা, উৎসব, এইসব থেকে দূরে থাকা এক কথায় অসম্ভব। সেই জন্যই মহালয়া, সন্ধি পুজোর সূক্ষ্ম গণনা, সরস্বতী পুজো, অক্ষয় তৃতীয়া, জামাই ষষ্ঠী, নাগপঞ্চমী, এই সবের আগে আমরা শরণাপন্ন হই পাঁজির। অন্যদিকে অন্নপ্রাশন, জন্মলগ্ন, এমনকি শ্রাদ্ধের সময়ও আমাদের ভরসা সেই পঞ্জিকার। এখানে ই পঞ্জিকার উপর নির্ভর করতে হয় না। কোনো কিছুর সূক্ষ্ম বিচার মুঠোফোনের স্পর্শ কার্যকর হয় না। পূজা পার্বণ, বিবাহের শুভ লগ্নের নির্ঘণ্ট পঞ্জিকার জুড়ি মেলা ভার। পাঁজি রচনাকারী সমস্ত কুশীলবদের তাদের থাকে সূক্ষ্ম গণনা, অমানসিক পরিশ্রম, ধৈর্য, কাজের প্রতি নিখাদ প্রয়াস। পয়লা বৈশাখে কোন সময় গণেশ পূজা ও প্রতিষ্ঠা করলে সমৃদ্ধ যোগ আছে তার শুভক্ষণ নির্দেশ করে পঞ্জিকা। বলা বাহুল্য, প্রকৃতি মা কোনো পাঁজির অনুশাসন মানে না। ঋতুরাজের আহ্বান শোনামাত্রই প্রভাত সূর্যের আলোয় শুরু হয় রঙের উৎসব। লিখেছেন মলয় কুমার বিশ্বাস,
27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। সুব্রত পাল খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে লিখছেন, তোমার বিষয় শুনে প্রায় 50 বছর পেছনের দিকে ছুটতে শুরু করলাম। দেখি বৈশাখের এক পড়ন্ত বিকেলে পাড়ার আটচালায় বসে পাঁজি পড়ছেন গুরু ঠাকুর মশাই। সারা বছরটা কেমন কাটবে তার জলহাওয়া, বৃষ্টি বাদলা, শস্য শ্যামলার প্রত্যাশা, উত্তাপ শীতলতা, চন্দ্র সূর্য গ্রহণ, সার্বিক সুফল কুফল নিয়ে পরামর্শ দিতেন ঠাকুর মশাই। 12 মাসের বহু পার্বণের একটা ছবি দেখার চেষ্টা করতেন পাড়ার মা, কাকিমা, ঠাকুরদা, ঠাকুরমারা। পঞ্জিকা দেখে হুঁকো টানতে টানতে চলত মুরুব্বি মানুষের পুজো প্রস্তুতি। পাঁজি বাঙালি জীবনে জড়িয়ে রয়েছে আদিকাল থেকে। শুভ দিন সংস্কারের নানা নিদান দেওয়া হতো পাঁজি দেখে। পুরুত মশাইকে সব সময় পাওয়া যেত না। এই পাড়ার মা বোনেরা মায়ের কাছে আসত মাঙ্গলিক অনুষ্ঠান, শুভযাত্রা, মুখে ভাত ও পাঁজি মতো পরামর্শ নিতে। এখন সময় বদলেছে। একদা চৈত্র বৈশাখের আশেপাশে বাঙালির ঘরে ঘরে অধিক বিকৃত বই, পঞ্জিকা বা পাঁজি। এ সময় ইন্টারনেটে অর্থাৎ অন্তর্জালে জড়িয়ে গেছি আমরা। ছোট্ট যন্ত্রে আঙুল ছোঁয়ালেই যত কেরামতি। বিশ্ব যেন আটকে পড়েছে স্ক্রিন টাচ জীবনে। কত আগাম খবর মানুষের জানা, শুধু পাঁজি কেন, জাগতিক বিশ্ব হাতের মুঠোয়। পকেটে পোড়া সব জান্তা যন্ত্রে আধিক্য থাকলেও বাঙালির কাছে পাঁজির গুরুত্ব রয়েছে। লিখেছেন সুব্রত পাল, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে। বিভূতিভূষণ মাইতি, বৈকুণ্ঠধাম, হরেন্দ্রনগর, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে লিখছেন, আপনার বার্তা টাচ স্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। হাতে পাঁজি মঙ্গলবার প্রবচনটি মনে করিয়ে দেয়। মন সমর্থন করলে সব কিছু শুভ, এই অর্থে পিতামহগণ বলতেন। পাঁজি সন, তারিখ, বার, তিথি, নক্ষত্র, শুভ দিন ও সময় সংস্কারাদির নির্ঘণ্ট জ্ঞাপক পুস্তক। বিশেষত পুরোহিতের ব্যবহার্য হলেও বেশিরভাগ বাঙালি নৈমিত্তিক যাপনায় পঞ্জিকার নির্ঘণ্টকে মান্যতা দিয়ে থাকেন। এটাই বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। বর্তমান অতি ব্যস্ততার যুগে হাতে থাকা স্মার্টফোনের পর্দায় স্পর্শমাত্র ইন্টারনেটের দৌলতে চোখের সামনে সারা পৃথিবীর খবর ও তথ্যসমূহ ভেসে ওঠে। পুরনো দিনের শুভাশুভের নির্ঘণ্ট অনেকটা মান্যতা হারিয়ে প্রয়োজনীয় নিয়মনাস্তির মর্যাদা বাড়িয়েছে। তার পরিপূর্ণতা প্রদানে সক্ষম হয়েছে স্মার্টফোনের পর্দা। তাই পুস্তক পঞ্জিকার পাতা উল্টিয়ে কেউ সময় নষ্ট করতে চান না। এই গতির যুগে পথ নির্দেশ, কর্ম সংবাদ, ফর্ম পূরণ, চিকিৎসা সংবাদ, পড়াশুনো, অভিধান ইত্যাদি সব কিছুর খবর ও মুদ্রিত পঞ্জিকার জ্ঞাতব্য সমূহ স্মার্টফোনের স্পর্শ পর্দায় পাওয়া যায়। তাই বর্তমান প্রজন্মের কাছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি হয়েছে। হাতে পাঁজি মঙ্গলবার যথার্থই অর্থবহ হয়েছে। লিখেছেন বিভূতিভূষণ মাইতি, হরেন্দ্রনগর, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে। মমতা চক্রবর্তী জলপাইগুড়ি থেকে লিখছেন, পাঁজির অর্থ হলো পঞ্জিকা। পঞ্জিকার মাহাত্ম্য বিশাল। নতুন বছর পড়তে না পড়তেই খোঁজ করি কবে দুর্গাপুজো, কবে লক্ষ্মী পুজো, কবে কালী পুজো, কবে ভাইফোঁটা, আমাদের রাশিফল ইত্যাদি ইত্যাদি। প্রযুক্তিগত বিজ্ঞান আমাদের জীবনে এনে দিয়েছে এক দুর্বার গতি। বিজ্ঞানী আমাদের এনে দিয়েছে আধুনিকতার নানাবিধ সম্পদ, বৈভবের অধিকার। সভ্যতার ধূসর মুহূর্তে গুহাবাসী মানুষ স্বল্প বেশ, স্বল্প আহার ও মাথা গোঁজার গাছের তলায় ছিল তাদের একমাত্র ভরসা। তখনও মানুষ কিছু বানাতে শেখেনি, তারা ছিল অসহায়। রহস্যময়, বিচিত্র, বৈচিত্র্যময় জগৎ ও জীবনের প্রতিটি পদক্ষেপে তারা বিস্ময় ভরা চোখে অনুভূতি প্রাপ্ত হয়েছে। সেদিন তাদের জীবন ছিল প্রকৃতি নির্ভর। তাদের জীবনে ঐশ্বর্য বা বিলাসবহুল ব্যবহারিক কোনো জিনিস বা দ্রব্যাদি ছিল না। তারা সূর্যের আলো দেখে সময় নির্ধারণ করত। তখনও আমাদের দেশে পাঁজির প্রচলন হয়নি।
গুহাবাসী মানুষেরা ঝড় বৃষ্টি রোদে নিদারুণ কষ্ট পেত। সাদামাটা জীবনচর্যায় তারা নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করত। খাদ্য এবং মাথা গোঁজার একটুখানি গাছের তলাই ছিল তাদের একমাত্র আশ্রয়। তারাই তো আসলে আমাদের পূর্বপুরুষ। পূর্বপুরুষের জিনগত বৈশিষ্ট্য হলেও আমরা কত স্বাধীন। শৈশব সভ্যতার অসহায়ত্ব, ভীরু মানুষ আজ বিশ্ব জড়িত অহংকারে দীপ্ত। আজ আধুনিক সভ্যতার যে চরম উৎকর্ষ, যে অফুরন্ত ঐশ্বর্য বিলাস, যে অনিঃশেষ শক্তির অপ্রতিরোধ্য জয়যাত্রা, তার মূলেই যে বিজ্ঞান। শৈশবকাল থেকেই দেখে এসেছি কোনো পুজো পার্বণ আচার অনুষ্ঠান তিথি নক্ষত্র প্রভৃতি পাঁজি দেখেই সময় নির্ধারণ করা হয়। জ্যোতিষী বিজ্ঞানীরা পাঁজি দেখে সময় নির্ঘণ্ট দিনক্ষণ ঠিক করেন এবং সেটা দেখেই আমাদের পারিবারিক জীবনের সময় বহন করি। এখন শুধু প্রযুক্তিগত বিজ্ঞানই পরিবর্তন নয়, পরিবর্তন হচ্ছে আমাদের জীবনযাত্রায়ও। এখন আমাদের পারিবারিক জীবনে বিজ্ঞানীদের দেওয়া বিভিন্ন রকম সরঞ্জাম ব্যবহার করে থাকি, যেমন এসি, ইন্টারনেট, মুঠোফোন, টাচস্ক্রিন, টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসবই বিজ্ঞানীদের উপহার আমরা পেয়ে থাকি। কিন্তু এতে আবহাওয়ার যে পরিবর্তন ঘটে চলেছে আমরা সবাই সেটা ওয়াকিবহাল। দূষণ মিশছে আবহাওয়ায়, প্রকৃতি পাল্টে যাচ্ছে, ঋতু পাল্টে যাচ্ছে, প্রকৃতিকে আমরা আর সবুজায়ন করতে পারছি না। বিজ্ঞান যতই ভালো করুক না কেন ততই খারাপ হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। কিছু ভালো হচ্ছে, কিছু খারাপ হচ্ছে। এই নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। প্রথমে আমাদের হাতে এলো মুঠোফোন, তাতেও আমাদের সুখ হলো না। এরপরে এলো টাচ মোবাইল। এই টাচ মোবাইলেই বিভিন্ন পুজো পার্বণ, পারিবারিক অনুষ্ঠান, তিথি নক্ষত্র, আচার বিচার, সময় নির্ঘণ্ট ইত্যাদি দেখে থাকি। কিন্তু সেটাই তো সব নয়। পাঁজিতে যত কিছু লেখা আছে, বিজ্ঞানীরা লিখে রেখেছেন, সেটাই আমাদের সত্যনিষ্ঠ মনে করতে হবে। পাঁজিতে এত সুন্দরভাবে ব্যাখ্যা করে লেখা থাকে যা টাচ স্ক্রিনে দেখা যায় না, বা বয়স্ক মানুষেরা টাচ স্ক্রিনে দেখতে পারেন না। তাদের পাঁজি ছাড়া উপায় থাকে না। কারণ এই টাচ স্ক্রিনের প্রভাবে নতুন প্রজন্মরা উচ্ছন্নে গেল। কত সংসার ধ্বংস হলো, শিশু সন্তানরা একাকিত্ব বোধ করতে লাগলো। আস্তে আস্তে সাদা চাদরে ঢেকে যাচ্ছে আমাদের প্রণম্য পাঁজি। সাবলীলভাবে বাঙালির জীবনে জীবন চললেও আমরা অতীতকে অনেক কিছু হারাতে বসেছি। পাঁজি অনেকের কাছে এখন মূল্যহীন হলেও এখনও পুরনো পুরোহিতরা পাঁজি দেখেই সময় নির্ধারণ করেন। গ্রামাঞ্চলের সাদামাটা মানুষগুলো অতটা টাচস্ক্রিনের উপর তৎপর না হলেও শহরাঞ্চলের প্রায় সব মানুষই অত্যন্ত তৎপর। আমার কাছে টাচস্ক্রিন না থাকলেও শুধুমাত্র পাঁজি দেখলেই যথেষ্ট। পাঁজি আমাদের পারিবারিক জীবনে খুবই প্রয়োজন, টাচস্ক্রিন নয়। টাচস্ক্রিন ভুলে দূরে থাকো শত যোজন, পাঁজি নির্ঘণ্টও আমাদের খুবই প্রয়োজন। পুরনো কিছুকে ভুলে আমরা থাকতে পারি না যে, নতুন কিছুকে সংযোজন করো। লিখেছেন মমতা চক্রবর্তী, জলপাইগুড়ি থেকে। এপ্রিল মাস বাংলা নতুন বছর আরম্ভের মাসে নতুন এই বিষয়ে লিখুন টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায় airprotyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। চিঠি পাঠাবেন 200 শব্দের মধ্যে, আর তা পৌঁছানো চাই মাসের 25 তারিখের মধ্যে। প্রত্যুষার এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি।